নদীর মনের ভেতর তখন মহা কুরুক্ষেত্র। এক, ছদ্মবেশী চন্দ্রকান, প্রাচীন ভীমগ্রহী সত্তা, মূল শত্রু, যে কালসর্পের শক্তি ব্যবহার করে সবকিছু গ্রাস করতে চায়। দুই, গিবালাসীর খারাপ সত্তা, উচ্চাকাঙ্ক্ষী, ক্ষমতার লোভে উন্মত্ত, এখন চন্দ্রকানের বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ ও ভীত। তিন, আসল গিবালাসী, এইমাত্র লকেটের কারাগার থেকে মুক্ত, অনুতপ্ত, কিন্তু এখনও শক্তিশালী, সম্ভবত নিজের ভুল শোধরাতে চায়। চার, নদী, কালসর্পের সাথে যুক্ত, নিজের সত্তা রক্ষার জন্য লড়ছে, ভারসাম্য খুঁজছে। পাঁচ, অরণ্য, গিবালাসীর খারাপ সত্তার কারাগারে বন্দী, কিন্তু চন্দ্রকান অন্যদিকে মনোযোগ সরায় এবং আসল গিবালাসীর আবির্ভাবে সৃষ্ট বিশৃঙ্খলায় সেও মুক্তির পথ খুঁজছে। এই মানসিক সংঘাতের তীব্রতা আশ্রয় স্টেশনের হল ঘরেও অনুভূত হচ্ছে। নদীর শরীর কাঁপছে, তার চোখ দিয়ে বিভিন্ন রঙের আলো ঠিকরে বেরোচ্ছে। আসল গিবালাসীর প্রতিরূপ যে চেয়ারে বসেছিল এখন শক্তি হারিয়ে প্রায় নিষ্প্রভ, কারণ তার মূল চেতনা এখন নদীর মনে যুদ্ধ করছে। তুমি, ছদ্মবেশী চন্দ্রকানের মানসিক গর্জনে তীব্র বিস্ময় আর ক্রোধ, সে আসল গিবালাসীর আকস্মিক আবির্ভাবে হতচকিত। তুমি কিভাবে মুক্ত হলে? ভালোবাসা আর অনুশোচনার শক্তিকে তুমি কখনো বুঝবে না, পরজীবী। আসল গিবালাসীর কণ্ঠস্বর নদীর মনে বেজে উঠল, দুর্বল হলেও তাতে ইস্পাত দৃঢ় প্রতিজ্ঞা। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। তিনি আসল চন্দ্রকানকে আক্রমণ করলেন। এই সুযোগ। নদী তার নিজের শক্তিকে কেন্দ্রীভূত করল। সে বুঝতে পারছে এই মানসিক যুদ্ধে জেতার একমাত্র উপায় হল ভারসাম্য। সে শুধু প্রতিরোধ করবে না, সে সংযোগ স্থাপন করবে। সে প্রথমে হাত বাড়ালো অরণ্যর দিকে। আঙ্কেল, আমার শক্তি নিন, মুক্ত হন। অরণ্যের চেতনা সাড়া দিল। নদীর পাঠালো শক্তি তার শৃঙ্খল ভাঙতে সাহায্য করল। সে গিবালাসীর খারাপ সত্তার কারাগার থেকে বেরিয়ে এলো, দুর্বল কিন্তু মুক্ত। নদী, অরণ্যের কৃতজ্ঞ কণ্ঠস্বর। এরপর নদী মনোযোগ দিল গিবালাসীর খারাপ সত্তার দিকে। সে এখন চন্দ্রকান এবং আসল গিবালাসীর আক্রমণের মুখে কোণঠাসা। আপনিও এই খেলার শিকার, নদীর মানসিক কণ্ঠস্বর বলল। চন্দ্রকান আপনাকে ব্যবহার করেছে, কিন্তু আপনার ভেতরেও গিবালাসীর অংশ আছে। আপনি কি শুধু ক্ষমতাই চান নাকি মুক্তি? গিবালাসীর খারাপ সত্তা দ্বিধাগ্রস্ত। সে ঘৃণা করে চন্দ্রকানকে, ঈর্ষা করে আসল গিবালাসীকে, ভয় পায় কালসর্পকে, কিন্তু নদীর কথায় যুক্তি আছে। আমি আমি শুধু বেঁচে থাকতে চেয়েছিলাম, খারাপ সত্তাটি ফিসফিস করে বলল। তাহলে লড়ুন, নিজের জন্য লড়ুন, চন্দ্রকানের বিরুদ্ধে। গিবালাসীর খারাপ সত্তা ইতস্তত করে তার শক্তি ঘুরিয়ে দিল চন্দ্রকানের দিকে। এখন ছদ্মবেশী চন্দ্রকান তিন দিক থেকে আক্রান্ত। আসল গিবালাসী, গিবালাসীর খারাপ সত্তা আর নদী অরণ্য কালসর্পের সম্মিলিত শক্তি। বোকারা, তোমরা একে অপরকে ধ্বংস করবে। আমি একমাত্র যে কালসর্পকে নিয়ন্ত্রণ করতে পারি। সে তার সমস্ত শক্তি একত্রিত করে এক ভয়ঙ্কর মানসিক বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করল, যাতে সবাইকে একসাথে শেষ করে দেয়া যায়। কিন্তু নদী প্রস্তুত ছিল। সে শুধু প্রতিহত করল না, সে বিস্ফোরণের শক্তিটাকে শোষণ করে নিল। কালসর্পের সাথে তার যোগাযোগ এখন গভীর। সে শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখছে। সে শোষিত শক্তিটাকে ব্যবহার করল অন্যভাবে। সে সেটাকে ছড়িয়ে দিল শুধু আক্রমণকারীদের দিকে নয়, বরং সবার মধ্যে। আসল গিবালাসী, খারাপ সত্তা, অরণ্য, এমনকি নিজের মধ্যেও। এটা ছিল শুদ্ধ শক্তি, কালসর্পের মূল শক্তি। নিয়ন্ত্রণ বা ধ্বংসের নয়, বরং সংযোগ আর ভারসাম্যের শক্তি। মনের ভেতরের যুদ্ধক্ষেত্রটা শান্ত হয়ে গেল। ছদ্মবেশী চন্দ্রকানের সত্তা চিৎকার করে উঠল। বিশুদ্ধ শক্তি তার পরজীবী প্রকৃতিকে পুড়িয়ে দিচ্ছে। সে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। গিবালাসীর খারাপ সত্তা সেই শক্তি অনুভব করে থমকে গেল। ক্ষমতার লোভের বদলে তার মধ্যে অন্য কিছু জেগে উঠছে, স্থিতিশীলতার আকাঙ্ক্ষা। আসল গিবালাসীর সত্তা সেই শক্তি গ্রহণ করে আরও পূর্ণতা পেল। তার অনুশোচনা যেন প্রশান্তি খুঁজে পেল। অরণ্য সেই শক্তি ব্যবহার করে তার নিজের চেতনাকে পুনরুদ্ধার করল, আরও শক্তিশালী হল। আর নদী, সে অনুভব করল সে আর শুধু নদী নয় বা কালসর্পের বাহন নয়, সে হল ভারসাম্য, সে হল সেতু। আশ্রয় স্টেশনের হলঘরে নদী চোখ খুলল। তার চোখের আলো এখন শান্ত, স্থির,
সোনালি আর নীলের এক অপূর্ব মিশ্রণ। সে চেয়ার থেকে উঠে দাঁড়াল। আসল গিবালাসীর প্রতিরূপ যে চেয়ারে বসেছিল এখন শক্তি হারিয়ে প্রায় নিষ্প্রভ, কারণ তার মূল চেতনা এখন নদীর মনে যুদ্ধ করছে। আসল গিবালাসীর প্রতিরূপ প্রায় মিলিয়ে গেছে, তার কাজ শেষ। তিনি নদীর দিকে তাকিয়ে শেষবারের মতো হেসে তারপর বাতাসে মিশে গেলেন। নদী দেখল আশ্রয় স্টেশনের হলঘরের কোণে একটা ছায়ামূর্তি কাঁপছে। গিবালাসীর খারাপ সত্তা, সে আর ভয়ঙ্কর নয়, বরং ভীত, বিভ্রান্ত। নদী তার দিকে হাত বাড়াল। আপনার ভয় নেই, আপনিও গিবালাসীর অংশ, ভারসাম্য খুঁজুন। গিবালাসীর খারাপ সত্তা ধীরে ধীরে শান্ত হল, তার অবয়ব স্থিতিশীল হল, কিন্তু সে নদীর থেকে দূরেই রইল। এরপর নদী মনোযোগ দিল নিজের শরীরের দিকে। অরণ্যের চেতনা কি ফিরে এসেছে? সে আয়নার মতো পলিশ করা দেয়ালের দিকে তাকালো। প্রতিবিম্বে সে দেখল নিজের মুখ, কিন্তু তার পাশে আবছাভাবে কুটে উঠছে আরেকজনের মুখ। অরণ্য। অরণ্য পুরোপুরি মুক্ত হয়নি, সে এখনও নদীর চেতনার সাথে মিশে আছে। তারা এখন এক অর্থে দুজন মিলে একজন। অরণ্য, নদী ফিসফিস করে বলল, আমি এখানে নদী, আমরা একসাথে। অরণ্যের কণ্ঠস্বর শোনা গেল, এবার স্পষ্ট, নদীর নিজের মুখ দিয়েই। এই অদ্ভুত পরিস্থিতি নদীকে হতবাক করে দিল। কিন্তু এখন ভাবার সময় নেই। স্টেশনের ইন্টারকম আওয়ার বেজে উঠল। মেন্ডাসেনের কণ্ঠস্বর, নদী, অরণ্য, তোমরা কি ঠিক আছো? সেলফ ডিস্ট্রাক্ট বন্ধ হয়েছে, কিন্তু গ্রহের শক্তি, ওটা এখনও অস্থিতিশীল। আর আর বাইরে। নদী আর অরণ্য একই দেহ ভিউ পোর্টালের দিকে তাকালো। নক্ষত্রজীবীদের সেই বিশাল কালো যানটা যা দূরে ছিটকে গিয়েছিল সেটা আবার ফিরে আসছে। নদীর পাঠানো শক্তি ওকে ধ্বংস করেনি, বরং সাময়িকভাবে থামিয়ে দিয়েছিল। আর এখন যানটা থেকে কোনো শত্রুতা নয়, বরং কৌতূহল আর আমন্ত্রণের সংকেত আসছে। ওরা ওরা যোগাযোগ করতে চাইছে। অরণ্য বা নদী অবাক হয়ে বলল। কিন্তু তার চেয়েও বড় টুইস্ট অপেক্ষা করছিল। ভিউ পোর্টালের কাঁচের উপর দিয়ে মহাকাশের পটভূমিতে একটা ছায়া দ্রুত গতিতে উড়ে গেল। ওটা কোনো মহাকাশযান নয়, ওটা দেখতে ডানাওয়ালা কোনো প্রাণীর মতো, বিশাল ধাতব ডানা, জ্বলন্ত চোখ। ওটা কি? নদী বা অরণ্য হতবাক। তারপর স্টেশনের লং রেঞ্জ স্ক্যানার একটা নতুন রিপোর্ট দিল। স্ক্রিনে ভেসে উঠল, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ডিটেক্টেড, এস্টিমেটেড অরিজিন টেরান সিস্টেম, অর্থাৎ সৌরজগৎ, বায়োমেকানিক্যাল সিগনেচার পজিটিভ, অবজেক্ট আইডেন্টিফিকেশন। স্ক্রিনে একটা ছবি ফুটে উঠল, ওই ডানাওয়ালা প্রাণীটার, আর তার নিচে লেখা নামটা পড়ে নদী আর অরণ্যের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। অ্যাস্টারোমর্ফ, সেই কিংবদন্তি প্রজাতি যারা মানবজাতিকে রক্ষা করেছিল, আবার শাসনও করেছিল। তারা তারা সত্যি কি ছিল? আর তারা এখন এখানে কেন? নক্ষত্রজীবীদের ফিরে আসা, কালসর্পের জেগে ওঠা, এই সব কিছুই কি তাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে? তারা কি বন্ধু হিসেবে এসেছে, নাকি নতুন শাসক হিসেবে?